দর্শক স্বাগত জানাচ্ছি আমার বার্তা ডিজিটালের এক বিশেষ আয়োজনে। আজকে আমাদের এই বিশেষ আয়োজনে আমাদের মাঝে এমন একজন ব্যক্তি হাজির হয়েছেন যিনি বহু গুণে গুণান্বিত, সমাজের প্রত্যেকটি দর্পণে যার হাতের ছোঁয়া রয়েছে এমন একজন ব্যক্তি আমাদের সামনে হাজির হয়েছে। আলহাজ আব্দুল মতিন প্রধান, তিনি আমাদের স্টুডিওতে হাজির রয়েছেন। আমরা তাকে প্রথমে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বার্তা ডিজিটাল প্ল্যাটফর্মের আজকের এই অনুষ্ঠানে আপনি গুরুত্বপূর্ণ সময় থেকে আপনাকে প্রথমে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওয়েলকাম। আচ্ছা, আমরা প্রথমে আসলে আপনার সম্পর্কে তো সবাই জানে, আসলে আপনার বর্ণাঢ্যময় জীবন সবাই জানে, তবে যে জিনিসটা আসলে জানে না এখন পর্যন্ত, মানে যে গোপনটা আসলে এখন পর্যন্ত জানে না, যে আপনার এই যে এই ব্যবসায়িক জীবন থেকে রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, এই যেই বিষয়গুলি আসলে এখনো প্রকাশ্যে আসেনি, সেই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আপনাকে প্রশ্ন করতে চাই। আচ্ছা, আপনার মানে কর্মজীবন আসলে কি দিয়ে শুরু হয়েছে? প্রথমে আমি লেখাপড়া শেষ করে আমি আমার ব্যবসাতে আর যাই, সেটা হলো একটি সিনেমা হলের আমি এমডি হিসেবে অল্প বয়সে আমি সেখানে এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করি। সিনেমা হলটির নাম ছিল লাইট হাউস সিনেমা, মদনগঞ্জ, নারায়ণগঞ্জ। সেই হলটি আমি দীর্ঘদিন পরিচালনা করার পরে একে একে আমাদের 4টি সিনেমা হল হয়েছে এবং সেই সিনেমা হল পরিচালনা করতাম। ঢাকাতে আসতাম এবং বিভিন্ন চলচ্চিত্রের যে ছবি নির্মাণের গড় ছিল, যারা প্রযোজক পরিবেশক, তাদের কাছ থেকে আমি ছবি নিয়ে যেতাম। আমাদের হলে সবগুলি সিনেমা হলের ছবি আমি প্রযোজকদের সাথে কন্ট্রাক্ট করতাম এবং সিনেমা পরিচালনা করতাম। আপনার মানে প্রযোজিত অনেক সিনেমায় আসলে দর্শক মহলে সাড়া ফেলেছে, এর মধ্যে উল্লেখযোগ্য দুইটি সিনেমা যদি বলতেন বা স্মৃতি যদি বলতেন আমাদেরকে। জি, আমাদের প্রথম আমি ছবি করেছি, আমাদের প্রতিষ্ঠানের নাম ছিল বাই বাই ফিল্মস। বাই বাই ফিল্মস, এটার মালিক ছিলাম আমরা দুই ভাই, আমি আব্দুল মতিন প্রধান এবং আমার ছোট ভাই আব্দুল হাকিম প্রধান। সে বাই বাই ফিল্মস থেকে প্রথম ছবি হয় বউ শাশুড়ি। ছবিতে অভিনয় করেছিলেন শাবানা, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, রানী, রাজীব সহ অন্যান্য অনেক অভিনেতা অভিনেত্রী, রসন জামিল, অনেকেই প্রয়াত হয়েছেন। তারা খুব, ছবিটি অনেক ব্যবসা সফল হয়েছে, প্রচুর মহিলা দর্শক ছবিটি দেখেছে। এক এক হলে 1 মাস 2 মাস করে সেই সময় ছবিটি চলেছে। তারপরে আমার সবচেয়ে আরও বেশ কয়েকটি ছবি আমি বানিয়েছি। স্ত্রীর পাওনা, রাগ অনুরাগ, জলদস্যু। সবচেয়ে ব্যবসা সফল ছবি হয়েছে জজ ব্যারিস্টার, যেটাতে অভিনয় করেছিলেন শাবানা, আলমগীর, দিতি, ইলিয়াস কাঞ্চন না, বাপ্পা রাজ, লিমা ছিল, হ্যাঁ। তারপরে দিলদার, তারপরে ছিল আপনার আরও অনেক আর্টিস্ট ছিল। তো সেই ছবিটি তৎকালীন সময়ে সবচেয়ে ব্যবসা সফল ছবি ছিল। হুমায়ুন ফরিদি ছিল, ভালো অভিনয় করেছে। তো ওই ছবিটি অনেক ব্যবসা, পরিচালক ছিল প্রখ্যাত, দেশের প্রখ্যাত পরিচালক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন জন্টু। সেই ছবির একটি ছোট্ট গল্প আমি বলতে চাই, যদি সেই ছবিতে মূল দৃশ্য ছিল, ওটার মূল ছবিটার গল্পের মূল একটা টার্নিং পয়েন্ট জজ ব্যারিস্টার যে সিনেমাটা ছিল, সেটা জজ ব্যারিস্টার সিনেমা। ট্রেনে আলমগীর শাবানা যাবে তাদের একমাত্র মেয়েকে নিয়ে, চিটংয়ে যাবে। যাওয়ার পথে মেয়েটি একটি পুতুল ছিল মেয়েটির হাতে, পুতুলটি নিয়ে সে খেলাধুলা করতো, এটা তার সাথেই থাকতো। তো সেই ট্রেনটা দেলোয়ার জাহান জন্টু সাহেব আমাকে বললেন যে আপনাকে আমরা যেইভাবে শুটিং করি, ট্রেনে উঠা চলন্ত অবস্থা এটা হবে না, এটা আপনার একটু পয়সা বেশি খরচ হইলেও ট্রেন পুরা একটা ইঞ্জিন, সাথে 3 থেকে 4টা বগি আপনাকে কন্ট্রাক্ট করতে হবে। তখন তো আমার মাথা, যে ট্রেন পুরো একটা কন্ট্রাক্ট করা, সেই সময় রেলওয়ে মন্ত্রণালয় ছিল, এখন যেটা সড়ক পরিবহন মন্ত্রী, রেলওয়ে মন্ত্রণালয়ে আমি অ্যাপ্লিকেশন করে আমার পরিচয় ছিল। ওইখানে তারা একটা ফি নেয়, মোটামুটি সেই সময় আমার মনে হয় আই থিঙ্ক 60,000 টাকা সরকারি ফি, সরকারের ঘরে জমা দিয়ে আমি খুব অতি তাড়াতাড়ি এই অর্ডারটা করিয়েছি। সেটা আপনার কমলাপুর স্টেশন থেকে
বিমানবন্দর পর্যন্ত ট্রেনটি চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ট্রেনটি আমাদের আয়ত্তে থাকবে সারাদিন, 10টা থেকে 5টা। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিমানবন্দর যে রেলওয়ে স্টেশন পর্যন্ত এটা চলবে, আবার ব্যাক করবে, আবার চলবে। তো জন্টু ভাই বলছে খুব ভালো হয়েছে, এটা আমার অনেক কষ্ট হয়েছে এটা করতে, অনুমতি নিতে। এটা খুব যে দেয় তা না, আমার খ্যাতি পরিচয়ের জন্য এটা দিয়েছে। এবং জন্টু ভাই সেইভাবে তার নিজের লোক যারা অভিনয় করে ফিল্মে তাদেরকে দিয়ে টিটি বানাইছে, তারাই ট্রেনের টিটি ছিল অন্যান্যই। আর ট্রেনের যে যাত্রী যারা শুটিং দেখতে এসেছে তাদেরকে যাত্রী হিসেবে ট্রেনে উঠাইয়া শুটিং করেছে। সেই একটা টার্নিং, জজ ব্রিজটারে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল এটা, যে মেয়েটি হারিয়ে যায়, এখানে পুতুলটা পড়ে যায়, পুতুলটা লইতে আনতে গিয়ে নামে সে মেয়েটি, বাবা যায় বাথরুমে, ওয়াশরুমে, মা একটু ঘুমন্ত অবস্থায় ছিলেন। বাই দিস টাইমে মেয়েটা একটু হাঁটতে হাঁটতে ট্রেনে দরজার সামনে যায়, পুতুলটা পড়ে যায়। ট্রেনটা একটা জায়গায় অবস্থান করতেছিল, একটা স্টেশনে এরকম দেখাইছে। তখন মেয়েটা সে পুতুলটা উঠাইতে নিচে নামে বাই দিস টাইমে ট্রেনটা ছেড়ে দেয়। তখন মা হঠাৎ, বাবা ওয়াশরুম দিকে এসে মাকে বলে, এই তার মেয়েকে খোঁজ করে, নাই। এই জন্য এই ট্রেনটিকে আমাদের ডাইরেক্ট ট্রেন ভাড়া করে, অনুমতি নিয়ে ভাড়া করে শুটিংটা আমরা করেছি। হ্যাঁ, সুন্দর একটি ইতিহাস, মানে এই দৃশ্যটি আসলে মনে রাখার মতো। আপনি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডেরও সদস্য ছিলেন, সাবেক সদস্য ছিলেন। এছাড়াও বিভিন্ন আসলে সামাজিক কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত ছিলেন। এছাড়া আপনি সিদ্ধিরগঞ্জ পৌরসভার, বিলুপ্ত হওয়া সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছিলেন। এছাড়াও আসলে বিভিন্ন ব্যবসা এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। তার মধ্যে আসলে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের যে সদস্য ছিলেন, যে আসলে সেখানকার আসলে কিভাবে ছিলেন বা এখন মানে সেটার কি অবস্থা? আমি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের মেম্বার ছিলাম একাধারে 5 বছর। আমার সাথে অনেক নামি দামি সদস্য ছিলেন, যেমন এখন মরহুম কবরী ম্যাডাম ছিলেন, আলমগীর কুমকুম ছিলেন, আমাদের মাহমুদ কলি ছিলেন, এরকম যারা নামি দামি, মোর্শেদুল ইসলাম ছিলেন, একজন ফিল্ম ডিরেক্টর, আপনারা নাম শুনছেন, মোর্শেদুল ইসলাম। এরকম অনেক নামি দামি এরা ছিলেন সেই সময়ে। তো ওই সময়ে মানে প্রচুর ছবি নির্মাণ হইতো। সপ্তাহে আমরা 3 থেকে 4টা ছবি দেখতাম, মিনিমাম 3টা, উপরে 4টাও দেখতে হইতো। তা আমি রেগুলার ছিলাম, কারণ এই জন্য যেহেতু আমি একজন ফিল্ম প্রডিউসার, প্রযোজক, সেই হিসাবে আমি প্রযোজকদের পক্ষে যাহাতে সুন্দরভাবে ছবিটিকে সেন্সর করানো যায়, সেই জন্য আমাকে সব প্রযোজকরা আমাকে বলতো, এবং নিঃস্বার্থভাবে, আমি কারোর এক কাপ চাও খাইনি, নিঃস্বার্থভাবে আমি সেন্সর বোর্ডে প্রযোজকদের উপকার করার চেষ্টা করেছি এবং উপস্থিত থেকেছি, থেকে আমি করেছি। সেইখানে পাশাপাশি একজন হল মালিকও, আসলে আমি হল মালিকও, প্রযোজকও, পরিবেশকও, একজন অন্য ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলাম। সেখানেও যদি বলেন, আমার একটি খুব ইন্টারেস্টিং একটি সেন্সর বোর্ডের একটি ঘটনা আছে। ওই সে সময় একটি ছবি, খুব জনবহুল ছবি, খুব ভালো একটি ছবি, পরিচ্ছন্ন একটি ছবি। সেই ছবিতে মোড়লের চরিত্র করে একজন লোক, সে খুব ভালো গ্রামের বিচারক, ন্যায় বিচারক, নামাজি, একদম খুব নামাজ রোজায়, তার চরিত্রটাই ছিল সমাজের, গ্রামের একজন ভালো একজন ব্যক্তি এবং খুব পরহেজগার একটি ব্যক্তি। সে বিয়ে করছে, তার সন্তান হয়নি। তারপরে সে একাধারে 1-2টা বিয়ে করছে, কোনো সন্তান হয়নি। পরবর্তী পর্যায়ে সে একটি ছেলেকে দত্তক বা পালক, যেটাই বলি, ওটা পালতো সে। সেই সময় পরবর্তী পর্যায়ে সে একটি অল্প বয়স্ক মেয়েকে বিয়ে করে। তো তারপরে সেখানেও সন্তান হয় নাই। ছেলেটি, যে মেয়েটিকে উনি বিয়ে করেন, তার দত্তক ছেলেটি তার চেয়ে বড়। সেখানে ছেলেটি তার মাকে মা বলে সম্বোধন করছে, বলতো বাবা, তার বাবাই বলতো, বাবা তুমি তোমার ছোট মাকে নিয়ে একটু নানির বাড়িতে দিয়ে এসো। গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে, মানে সুন্দর মেঠো পথ দিয়ে মাকে দিয়ে আসতো। আবার বলতো, বাবা তুমি যাও তো, তোমার ছোট মাকে নিয়ে আসো। সে বলতো, মা তোমাকে নিতে এসছি। একটা পর্যায়ে তাদের মধ্যে আসা যাওয়ার মধ্যে তাদের মধ্যে প্রেম বিনিময় হয়ে যায়। একসময় তারা দুজন
পালিয়ে যায়, কিন্তু এটা কোনো আইন ধর্মীয় কোনো অবৈধ না, কারণ ছেলেটি ওনার সন্তান না, সেই হিসাবে যেহেতু ছেলেটি তার সন্তান না সেই হিসেবে এটা বৈধ। কিন্তু সবাই খুব আনন্দিত যে ছবিটি এত ভালো ছবি বানাইছে, আমি সেখানে অবজেকশন দিলাম একটা, সবাই হয়ে গেল কি আপনি কীরকম মেম্বার যে আমরা সবাই যেটাকে মানে বিনা কর্তনে পাশ করে দিলাম, আপনি এখানে অবজেকশন দিচ্ছেন, কি অবজেকশন? আমি বললাম যে ছবি থেকে যেহেতু ছেলেটি আর মেয়েটি প্রেম করে ভালোবেসে তারা পালিয়ে গিয়ে তাদের সংসার, আমরা ছবিতে পরবর্তীতে কিন্তু আমরা বুঝে নেব যে তারা সংসার করছে, ও যেহেতু মা বলে সম্বোধন করছে এই ভদ্র মহিলাকে, মা চলেন আপনাকে দিয়ে আসি, আবার বলে মা চলেন আপনাকে নিতে এসেছি, মা কথাটা বাদ দিতে হবে, কারণ যে ছেলেটি যাকে মা ডাকলো তার সাথে সম্পর্ক হবে, এটা মা নামের একটা কলঙ্ক, মা নামের একটা অপমান, সমাজে একটা ভুল মেসেজ চলে আসবে, আলাদা একটা মেসেজ আসবে, মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। তাই আমি বলছি যদি আপনি এটা করতে চান, মা কথাটা বাদ দিতে হবে, মা রাখতে পারবেন না। পরবর্তী পর্যায়ে সবাই আমাকে ধন্যবাদ জানাইলো, ভাই আপনি যে এটা ধরতে পেরেছেন, এই পয়েন্টটা যে আপনি ধরতে পেরেছেন, আমরা সেন্সর বোর্ডের সবাই আপনাকে ধন্যবাদ দিলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আমাদের এটা নজরে আসে নাই, আপনি ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই হলো আমার জীবনে একটা সেন্সর বোর্ডে একটা অনেক স্মৃতির মধ্যে একটা বললাম আর কি। আচ্ছা, মানে আপনি হল ব্যবসা, সিনেমা ব্যবসা, এই থেকে হঠাৎ করে হোটেল ব্যবসা, আসলে কিভাবে সেখানে আসলে আপনার প্রত্যাবর্তন ঘটলো, অল্প কথা যদি আমাদেরকে বলেন। এই জায়গাটি আমরা আল্লাহর রহমতে ক্রয় করেছিলাম সিনেমা ব্যবসার মাধ্যমে, যে হোটেল 71 এটা সবার কাছে পরিচিত একটা, জজ ব্যারিস্টার ছবি করার পরে এই জায়গাটি ক্রয় করে একটা 4 তলা বিল্ডিং ছিল, বিভিন্ন ফিল্মের অনেকগুলো অফিস ছিল। একসময় আমরা দুই ভাই চিন্তা করলাম এটা এই 4 তলা বিল্ডিংটাকে ভেঙে মাল্টি স্টোরেজ বিল্ডিং করব, তো আরম্ভ করলাম, পারমিশন নিলাম রাজুক থেকে, নিয়ে 22 তলা বিল্ডিং, নিচে আন্ডারগ্রাউন্ডে 2 তলা আর লেভেলে 20 তলা আরম্ভ করলাম। পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নিলাম এটা তো ভাড়াই দেবো অফিস হিসাবে না দিয়ে আমরা একটা হোটেল করি উন্নত মানের, এবং সেটা 3 স্টার সরকারি অনুমোদন প্রাপ্ত 3 স্টার হোটেল হিসাবে এটা পরিচিতি লাভ করে। এইটার নাম দেওয়া হয় হোটেল 71, হোটেল 71। মুক্তিযুদ্ধের চেতনায় এই নামটি দেওয়া হয়েছে, যেহেতু 71-এ মুক্তিযুদ্ধ আরম্ভ হয়েছে 26শে মার্চ, 71-এ 9 মাস যুদ্ধ করে মুক্তিযুদ্ধের দেশ স্বাধীন করছে, 71-এ 16ই ডিসেম্বরে এই দেশ স্বাধীন হয়েছে, সেই জন্য 71-কে আমরা গুরুত্ব দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় এই নামটি ধারণ করেছে যে হোটেল 71। আসলে সিনেমা ব্যবসা, হল ব্যবসার পরে থেকে হচ্ছে আপনার হোটেল প্রতিষ্ঠা করলেন, 3 স্টার একটি হোটেল প্রতিষ্ঠিত হোটেল রাজধানীতে। এরপর আপনি পাশাপাশি আপনি রাজনীতিতেও ছিলেন, আপনি একটি পৌরসভার মেয়র, সাবেক মেয়র ছিলেন, আবার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং আপনি শিক্ষা প্রতিষ্ঠানেরও আসলে বিভিন্ন দায়িত্ব রয়েছেন। আসলে এতগুলো দায়িত্ব একজন মানুষ কিভাবে সামলাচ্ছেন এই বয়সেও? আমি সার্বক্ষণিকই এই সমস্ত কাজে ব্যস্ত থাকি, নিজের কাজে সময় কম দিয়ে আমি একটি স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সহসভাপতি, সভাপতি এবং আজীবন দাতা সদস্য এখনো আছি, স্টিল নাও এখন পর্যন্ত আছি। একটা সিদ্ধিরগঞ্জ দারুসুন্নাহ ইসলামী আলিম মাদ্রাসা, যেখানে আলিম পর্যন্ত পড়ানো, ওই মাদ্রাসার আমি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, বিভিন্ন মসজিদ, বিভিন্ন সামাজিক সংগঠনে দায়িত্ব পালন করছি। এখন পর্যন্ত আমি বাংলাদেশ সিনেমা হল মালিক সমিতির আইন ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। আগে আমি প্রযোজক পরিবেশক সমিতিরও আমি ইলেক্টেড কর্মকর্তা ছিলাম একাধিকবার। আমি নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের ডাইরেক্ট পরিচালক ছিলাম 9 বছর। আমি এফডিসিসির জেনারেল বডির মেম্বার ছিলাম প্রায় 10-12 বছর ছিলাম, এবারও হয়তো হওয়ার সম্ভাবনা আছে। এই হলো, এবং আমি সামাজিক মানুষের বিচার আচার, বিভিন্ন সমস্যা, বিভিন্ন আমার কাছে আসে, আমাকে বলে, ইনশাল্লাহ আমি মানুষের উপকার করার জন্য নিজে নিঃস্বার্থভাবে আমি চেষ্টা করে যাচ্ছি। আপনি নির্বাচন করে মেয়র হয়েছিলেন, আমি প্রথম সরকার কর্তৃক মনোনীত 2005 সালে। সে সময় বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, সেই বিএনপি গভর্নমেন্টের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া এবং স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন আব্দুল মান্নান ভূঁইয়া। আমার এলাকার এমপি ছিলেন আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন, উনি আমার বড় ভাই এবং অভিভাবক। উনিও বীর মুক্তিযোদ্ধা, যথেষ্ট ক্যাপাবল লোক, যথেষ্ট সামাজিক, এবং সেও অনেক রাজনৈতিকভাবে অনেক পরিপক্ক লোক। ওনার মাধ্যমে, ওনার আমি সেই সময় নিয়োগ পেয়েছি। আমি 11 সাল পর্যন্ত
আমি সরকার কর্তৃক নিয়োগ পাওয়া ছিলেন। হ্যাঁ, 3টি সরকার আমি অতিবাহিত করছি, বিএনপি সরকার, তত্ত্বাবধায়ক সরকার এবং আওয়ামী লীগ সরকার। এবং যতদিন পর্যন্ত পৌরসভা ছিল আমি ছিলাম প্রায় 7 বছর। সিটি কর্পোরেশন হওয়ার পরে এই দায়িত্ব থেকে আমি অব্যাহতি নিয়েছেন। আপনি নির্বাচন করার পরে আর কোনো আসে নাই যে আমি সিটি কর্পোরেশনের নির্বাচন সিটি কর্পোরেশনের সেই সময় তো সরকারের তাদের সিদ্ধান্ত ছিল তারা মনোনয়ন দিবে এবং মার্কা দিয়ে ইলেকশন হবে, দলীয় মনোনয়ন যেটা। হ্যাঁ, আমি মনোনয়ন চেয়েছি, আমি পাই নাই। মনোনয়ন আমি পাবও না, আমি আমাকে দেবেও না, আমি করিও নাই। আমি 2006 সালে আমি বিএনপি সরকারের যখন পার্লামেন্টে আমি নমিনেশন চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা। কিন্তু সেই ইলেকশনটা পরে হয় নাই। আমি নমিনেশন পেয়েছিল আমাদের গিয়াসউদ্দিন সাহেব, আমিও চেয়েছিলাম নমিনেশন। ইন্টারভিউ বোর্ডে বেগম খালেদা জিয়া, মান্নান সব স্থায়ী কমিটির সদস্যদের সামনে যাই আমি ইন্টারভিউ দিয়েছি। আসন্ন ত্রয়োদশ নির্বাচন, সেখানে আসলে রাজনৈতিক কোনো প্রত্যাশা আছে কিনা? না, এখন আর ওইভাবে নাই। আমি রাজনৈতিক ইলেকশন তো আমার মানে আমার ইচ্ছা, মানে আমার চয়েসের লোক যারা হবে ভালো মানুষ তার পক্ষে আমি ইলেকশন তো করবো, যেহেতু আমি রাজনীতি করণের মতো মন মানসিকতা আমার আছে এবং নির্বাচনমুখী মানুষ আমি। তাই আমি যদি নিজে নাও করি, যে কোনো একজনকে আমি সমর্থন দিবেন, তার পাশে সার্বক্ষণিক থাকার চেষ্টা করব। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম যিনি হচ্ছে যে বিভিন্ন গুণে গুণান্বিত একজন মানুষ, তিনি ব্যবসায়ী একদিকে, আরেকদিকে শিক্ষা অনুরাগী, সামাজিক ব্যক্তিত্ব আলহাজ আব্দুল মতিন প্রধানের সঙ্গে আমরা এতক্ষণ কথা বলেছি। তিনি এতক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।